নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্য। আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন, তার জন্যে এই হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা প্রতি বৃহস্পতিবার দিন একজন ডাক্তারবাবুকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে এবং নানান বিষয় আমরা জানার চেষ্টা করি, আপনাদের ডাক্তারবাবুরা পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেকগুলো সমস্যাই কিন্তু শরীরে জাঁকিয়ে বসে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, তো কখনো কোমরে ব্যথা, কখনো পায়ের গোড়ালিতে ব্যথা, তো কখনো হাঁটু ব্যথা। সেই ব্যথাগুলো কেন হয় আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে 12ই অক্টোবর ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে এবং 20শে অক্টোবর ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। আসলে কেন হয় এই আর্থ্রাইটিস, কেন হয় অস্টিওপোরোসিস? আমাদের ভারতবর্ষেই নাকি এখন বলা হচ্ছে প্রায় 18 কোটি মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত, আর প্রায় 6 কোটিরও বেশি মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত। কি এই রোগগুলো, কেন হয়, কি করতে পারি, কিভাবে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি, সেসব নানান বিষয় জানার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, যিনি নি রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডক্টর রাজীব দেবনাথকে। স্বাগত আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা তো অবশ্যই অনেক কিছু জানবো, পাশাপাশি আপনারাও জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার দিন এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখেন ডিডি ত্রিপুরার পর্দায়। তার জন্য আপনারা সরাসরি স্টুডিওতে ফোনও করতে পারেন, টিভির স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে পারেন। শুধু আজ আমরা হাড়ের নানান সমস্যা নিয়ে কথা বলবো। স্যার, ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে 12ই অক্টোবর। আর্থ্রাইটিস ডে স্যার পালন করার তাৎপর্যটা কি স্যার, কেন পালন করা? দেখুন, আমাদের যে কোনো ডিজিজের যেগুলো পেশেন্টদের মধ্যে লাইক লোকাল পপুলেশনের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়, এগুলি নিয়ে আমাদের অ্যাওয়ারনেসও আমাদের ফিল্ডে বাড়তে থাকে। আচ্ছা, আর্থ্রাইটিস আমরা দেখছি প্রত্যেক 4 জন অ্যাডাল্ট যারা আছেন এর মধ্যে একজনের আর্থ্রাইটিস দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু ডিকেড আগে, ধরুন 10 বছর আগে দেখা যেত যে 65 ইয়ার্স যারা ওল্ড এজ হচ্ছে ওনাদের আর্থ্রাইটিস বেশি দেখা যায়। আজকের দিনে দেখা যাচ্ছে এই 4 জনের মধ্যে একজনের যাদের আর্থ্রাইটিস হচ্ছে এরা আবার 65 এর থেকে কম এজের। আচ্ছা, তো ইয়াং এজের আর্থ্রাইটিসের প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে। এই জন্য আপনি যদি দেখতে পারেন 12 অক্টোবর হলো ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে। পুরো বিশ্বে একটা অ্যাওয়ারনেস সব পপুলেশনের মধ্যে জাগরুক করার জন্য যে আর্থ্রাইটিস জিনিসটা কি, বা আর্থ্রাইটিস কিভাবে প্রিভেন্ট করা যায়, বা কি এটা ট্রিটমেন্ট কি নেওয়া উচিত, সেই জন্য আমরা ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে 12 অক্টোবরে পালন করি। ওকে, তাহলে আর আমরা এই যে 20 অক্টোবর 20শে অক্টোবর যেটা ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে, সেটাও কি স্যার একই তাৎপর্য, মানে সেটা একই কারণে পালন করা হয়? অস্টিওপোরোসিস আর্থ্রাইটিস সবকিছু একসাথেই চলে আমাদের ডিজিজগুলো, যদি অস্টিওপোরোসিস ফিমেলদের বেশি দেখা যায়। আচ্ছা, ফিমেলদের যারা লাইক 45 ইয়ার্সের পর যাদের এজ থাকে ওনাদের অস্টিওপোরোসিসটা বেশি ঝাঁকিয়ে ধরে। মেইন কারণ আমাদের বোনের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন এগুলোর যখন ডেফিসিয়েন্সি হয় অস্টিওপোরোসিসটা বাড়তে থাকে। ওকে স্যার, আসবো আপনার কাছে। দর্শক বন্ধুরা, আমরা জানবো আর্থ্রাইটিস কাদের বেশি হয়, কারা রিস্ক জোনে আছে। তবে আপনারা যারা এই মুহূর্তে সঙ্গে আছেন, আপনাদের মধ্যে, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসে ভুগতে থাকেন, কষ্ট পান। তো আপনাদের কিছু জানার থাকলে আজ সরাসরি কিন্তু স্টুডিওতে ফোনও করতে পারেন। স্যার, আর্থ্রাইটিসটা বেসিক্যালি কাদের হয় এবং রিস্ক জোনে কারা থাকে? দেখুন, আর্থ্রাইটিস আমাদের ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস আছে। এর মধ্যে সবচেয়ে যেটা বেশি হয় পেশেন্টদের মধ্যে সেটা হলো অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস মেইনলি এজ রিলেটেড ডিসঅর্ডার। আচ্ছা, বয়সের সাথে সাথে আমাদের মালাইচাকিগুলো বা ডিফারেন্ট যে জয়েন্টগুলো আছে এগুলি ড্যামেজ হতে থাকে, জয়েন্টের মধ্যে যে জেলটা থাকে সেটা শুকাতে থাকে, এই কারণে আমাদের আর্থ্রাইটিস আমরা ফিল করি, এটাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। আর কিছু আর্থ্রাইটিস যেরকম ধরুন রুমাটয়েড আর্থ্রাইটিস আছে, অ্যানকালোজিং স্পন্ডালাইটিস আছে, সোরিওটিক আর্থ্রাইটিস আছে, এগুলো আমাদের ব্লাডের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে যেগুলো আমাদের বোনগুলোকে ড্যামেজ করতে থাকে, বেসিক্যালি জয়েন্ট এরিয়াতে। তো ওই আর্থ্রাইটিসগুলো ব্লাডের কোনো কম্পোনেন্ট থাকাতে, যেগুলো আমরা ব্লাড টেস্ট করে পজিটিভ পেলে এগুলি ট্রিটমেন্ট করি। তো ওই আর্থ্রাইটিসটা ব্লাড রিলেটেড, ব্লাডের সাথে আমাদের কম্পোনেন্টগুলি আছে যেগুলি বোনকে ড্যামেজ করছে। আর অস্টিওআর্থ্রাইটিস যেটা সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, এটা এজ রিলেটেড, বয়সের সাথে সবারই হচ্ছে। বাট যারা মেনটেন করে চলেন, যারা ক্যালসিয়াম রিচ ডায়েটে আছেন, যারা প্রপার এক্সারসাইজ করেন, হেলদি ডায়েটে থাকেন, ওনাদের ক্ষেত্রে বয়সটাও অনেকটা বেশি। ধরুন যারা মেনটেন করছে না ওদের ক্ষেত্রে 45-55 হলে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস স্টার্ট হয়ে যাচ্ছে। যারা মেনটেন করছেন ওনাদের দেখা যায় 75 এজেও ওনারা একটু লেংদি হয়ে যাচ্ছে। ওকে, আসবো স্যার এই বিষয়টাতে। আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে আজ, প্রথম কে আছেন দেখিনি একটু। হ্যালো
পশ্চিম বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার ওই রোগীর আপনার সকালে দর্শক বন্ধু, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আপনি যদি আরেকবার বলেন আপনার সমস্যাটা কি? বলছে আমার হয় না, সুস্থ পাই না, 1-1.5 ঘন্টা লেগে যায়, আপনার ঘুম ভালো করে না, আপনার কি হাড়ের কোনো সমস্যা আছে? না, আমার ওই কোষ্ঠকাঠিন্যর সমস্যা। ওকে, কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু আপনাকে কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা আমরা দেখছি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা যারা সঙ্গে আছেন আজ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, যিনি হাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন এবং অবশ্যই আপনাদের ভালো পরামর্শ দেবেন। স্যার, উনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং ওই ঘুম হয় না বলছিলেন, কি কাকে দেখাতে পারেন বা কি করতে পারেন? কোষ্ঠকাঠিন্য উনি মেডিসিনে, জেনারেল মেডিসিনে ওনার কনসালটেশন নেওয়া উচিত। ঘুম হয় না, এগুলি বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য হতে পারে। প্রথমে ওনাকে একজন মেডিসিনের ডক্টরকে দেখানো উচিত। উনি যদি প্রেসক্রাইব করেন কি অন্য কারো সুপার স্পেশালিটির অপিনিয়ন নিতে লাগবে, তাহলে উনি নিতে পারেন। দর্শক বন্ধুরা যারা ফোন করছেন, আপনাদের কাছে আমরা প্রত্যেকদিন এই অনুরোধটাই করি, যারা ফোন করছেন আপনারা কিন্তু আপনার টিভি সেটের ভলিউমটা একদম শূন্য করে দেবেন যখন আপনার ফোন কানেক্ট হয়। আর যদি মনে করেন যে পরিবারের অন্যরা টিভি দেখছে বা অন্য কেউ টিভি দেখছে, তাহলে আপনি টিভির সামনে থেকে দূরে চলে যাবেন, অন্য ঘরে বা বাইরে চলে যাবেন, ছাদে চলে যাবেন, সেখান থেকে গিয়ে কথা বলবেন। আপনার কথা আমরা শুনতে পাবো স্টুডিও থেকে, আর আমাদের কথা আপনি ফোনেই শুনতে পাবেন, তাহলে আপনার কথা আমরা ভালো করে বুঝতে পারবো। ওকে স্যার, এই যে আর্থ্রাইটিস আপনি বলছিলেন প্রত্যেক 4 জনের মধ্যে একজনের হয়, এবং আপনি বলছেন এখন আজকাল সবারই হতে পারে। এখন এই 4 জনের মধ্যে একজনের কোন আর্থ্রাইটিসটা বেশি হয় স্যার? মানে এই অস্টিও আর্থ্রাইটিসটা বেশি হয়? অস্টিও আর্থ্রাইটিস আপনার এজ রিলেটেড। আচ্ছা, যারা 65 এর উপরে আছেন ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 4 জনের মধ্যে একজনের হচ্ছে। যারা একটু ইয়াং এজে আছে ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এন্ড রুমাটয়েড আর্থ্রাইটিসটা খুব বেশি পরিমাণে এখন প্রিভ্যালেন্ট হচ্ছে পেশেন্টদের। তো এইটা স্যার কেন হয়, এই দুটো আর্থ্রাইটিস কেন হয়? না এটা রুমাটয়েড আর্থ্রাইটিস হলো কি আমাদের ব্লাডে একটা ফ্যাক্টর থাকে, রুমাটয়েড ফ্যাক্টর। এই রুমাটয়েড ফ্যাক্টরটা বেসিক্যালি আমাদের জয়েন্টের যেই কার্টিলেজগুলো আছে সেগুলোকে ড্যামেজ করতে শুরু করে। এখন রুমাটয়েড ফ্যাক্টর আমাদের ব্লাডে কেন আসে, এটা জেনেটিক রিলেটেড হতে পারে। ইভেন আমাদের প্রতিনিয়ত লাইক আমাদের যেই ফুড হ্যাবিট আছে, যেরকম আমাদের এখন ফাস্ট ফুড বেশি হয়ে যাচ্ছে, ডায়েট কন্ট্রোল হয় না, ডায়েট মেনটেন হয় না, তো এগুলির কারণে প্রতিটা জেনারেশন যখন চেঞ্জ হচ্ছে এগুলি আমাদের ব্লাডের মধ্যে বেশি করে ঝাঁকিয়ে পড়ছে। আচ্ছা, ওকে, চলুন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন কিনা টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া রানাঘাট থেকে বাপ্পা কুর্মি বলছি। বাপ্পা কুর্মি, বাপ্পা কেমন আছেন আর কি জানতে চাইছেন বলুন আজ? ভালো আছি, আপনি ভালো আছেন তো? একদম, বলুন। বলছি স্যার, ওই আমার মার ব্যাপারে একটুখানি শুনতে চাইছি। হ্যাঁ, মার অর্থোআর্থ্রাইটিস আছে। আচ্ছা, তো শীতকালে না বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই শীতকালে থেকে মাকে সুরক্ষা রাখার জন্য আমি কি উপায় করতে পারি ঘরোয়া? এক, আর মাঝে সাঝে না জ্বলে যায়, হাড়ের মধ্যে জ্বলে যায়, এটা কি ব্যথা জ্বলুনি? আচ্ছা, জ্বালা করে বলছেন আপনি? হ্যাঁ, জ্বালা করে। আচ্ছা, আর হচ্ছে আমার বয়স হচ্ছে প্রায় 60 এর উপরে। 60 প্লাস। ওকে, অস্টিওআর্থ্রাইটিস কোন জয়েন্টটা ওনার বেশি ইনভলভ? কোন জয়েন্টটা এফেক্ট করেছে বেশি ওনার? মানে হাঁটুর মালাই চাকিতে। হাঁটুর মালাই চাকিতে। ওকে, আর মাঝে সাঝে না ফুলা থাকে, হাতের গিরে ফিরে কোনো ম্যাক্সিমাম ফুলা থাকে। আচ্ছা, হাতের গিরাও ফুলে যায়। অন্য কোনো লাইক মেডিসিন রেগুলার কিছু সুগার বা মানে অন্য কোনো সমস্যার জন্য ওষুধ খান কিছু, সুগার, প্রেসার, থাইরয়েড এসব না জাতীয়? না, সুগার প্রেসার থেকে আর কিছু সেরকম নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, বাপ্পা করবেন, টিভিতে দেখুন স্যার। উনি যে সিমটমগুলি বলেছেন এতে বোঝা যাচ্ছে যে ওনার হাঁটুতে নি জয়েন্টের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস আছে। বাকি জয়েন্টগুলোতেও ফোলা থাকে, মেবি অস্টিওআর্থ্রাইটিসের ইনভলভমেন্ট আছে। মার কথা বলছিলেন স্যার? হ্যাঁ, ফিমেল, 60 প্লাস ফিমেল। তো ওনার মেইন প্রবলেম, ওনার প্রথম কোশ্চেন যেটা ছিল শীত, উইন্টার সিজন আসছে, শীত আসছে, উনি কিভাবে এটাকে প্রিভেন্ট করবেন। দেখুন, শীতকালীন সময়ে আমাদের মাসেলগুলি অলরেডি স্পাজমে থাকে, তো যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে ওনারা এই পেইনগুলি বেশি ফিল করেন নর্মাল পপুলেশন থেকে। তো ওই সময় এরিয়াতে আমাদের অস্টিওআর্থ্রাইটিসের কিছু বিশেষ এক্সারসাইজ থাকে, হাঁটুর এক্সারসাইজ, এগুলি যদি উনি রেগুলার মেনটেন করেন তাহলে মাসেল স্টিফনেসগুলি হয় না। অস্টিওআর্থ্রাইটিস উইন্টার টাইমে
কম ফিল হয় প্রবলেমগুলো। আর গরম সেক উনি দিতে পারেন যাতে আমাদের নর্মাল যেই স্টিফনেসগুলি ক্রিয়েট হয় মাসেলগুলোতে সেটা রিলিফ থাকবে। তো অস্টিওআর্থ্রাইটিস এক্সারসাইজ, অস্টিওআর্থ্রাইটিসের জন্য হেলদি ডাইট, হেলদি ডাইটের মধ্যে আপনার মিল্ক প্রোডাক্ট ধরুন পনির, ছানা, টক দই এগুলো উনি নিতে পারেন যাতে হাঁটুর হেলথটা ভালো মেনটেন থাকে। আর সাথে আপনার গরম সেক আর এক্সারসাইজ। ওকে ফাইন স্যার, এই গরম শেকের ব্যাপারে আরো প্রশ্ন রয়েছে আমার, কিন্তু এই মুহূর্তে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ কলকাতা থেকে অসিত মণ্ডল বলছি। অসিত বাবু বলুন, কি জানতে চাইছেন আজ? বলছি আমার মাকে নিয়ে একটু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রায় নিয়ার অ্যাবাউট 80। আচ্ছা। উনি একটু পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছেন, তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে এবং উনি একটা এক্সরে সাজেশন করেছিলেন। এক্সরেতে পাওয়া যাচ্ছে যে কম্প্রেশন ফ্র্যাকচার এইরকম লেখা আছে। আচ্ছা, এইটার জন্য উনি যন্ত্রণা পাচ্ছেন, এটার কি রেমেডি আছে? আচ্ছা, কম্প্রেশন, এটা কতদিন আগে ঘটনা হয়েছে? সপ্তাহখানেক। সপ্তাহখানেক আগে। আচ্ছা, এটা কি কোমরের নিচের দিকে, মিডলে না উপরের দিকে? না, নিচের দিকে। কোমরের নিচে। ঠিক আছে, ঠিক আছে অসিত বাবু, আপনি টিভিতে দেখুন এবার, স্যার বলছেন। দেখুন উনি যে ডায়াগনোসিসটা বললেন ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, আচ্ছা, এটাতে কি হয় আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডতে অনেকগুলো বোন থাকে। আর 80 ইয়ার্স ওনার মার বয়স, উনি যেটা বলেন অবভিয়াসলি ওনার অস্টিওপোরোসিস এফেক্টেড। অস্টিওপোরোসিসে যখন পেশেন্টরা এফেক্টেড থাকে, কোনো ধরনের সেল ফল হলো, পড়ে গেলেন উনি, তখন এই ধরনের বোনগুলিতে একটু ফ্র্যাকচার হয়ে যায়, এটাকে আমরা বলি ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। এখন এটা মেনটেন করার জন্য এটা আগের জায়গাতে ফিরে যাবে কিনা সেটাকে ওয়েট করতে লাগে অ্যাটলিস্ট ধরুন 1 মান্থ। 1 মান্থ ওনার রেস্টে থাকতে লাগবে। কিছু আমাদের বেল্ট আছে, এলএস বেল্ট আছে, টেইলার ব্রেস আছে, যেটা একদম উপর পর্যন্ত আসে। এই বেল্টগুলি দিয়ে আমাদের ওই হাইটটা মেনটেন করে রাখতে লাগে। আদারওয়াইজ কম্প্রেশন মানে এটা আস্তে আস্তে চাপ পড়তে থাকবে, চাপ পড়ে এটা ছোট হয়ে যাবে। যখন ছোট হয়ে যাবে তাহলে দেখা যায় আমাদের মেরুদণ্ড যেটা সোজা থাকার কথা একটু বাঁকা হয়ে যায়। তো এই সময়টাতে আমাদের রেস্ট দরকার ওনার বেল্ট ইউজ করতে লাগবে, ওনার কিছু মেডিকেশন নিতে লাগবে, যেটা নর্মাল ডায়েটে আমাদের ক্যালসিয়াম আমরা নিতে পারি না, এক্সট্রা কিছু ক্যালসিয়াম নিতে লাগবে যাতে বোনের যে জায়গাটাতে এফেক্ট হয়েছে ওটা যাতে আগের জায়গাতে কিছু ওষুধ খেতে হবে, ওষুধ মেডিসিন নিতে লাগবে। ওকে, এটা ব্যথা আছে বলছে, তাহলে ব্যথা ওই ওষুধের মাধ্যমে? হ্যাঁ, ব্যথা ওষুধের মাধ্যমে রেস্ট নিলে ব্যথাটা কম থাকবে। উনি যদি হাঁটাচলা করেন, সামনে ঝুঁকেন, ব্যথাটা বেড়ে যাবে, কারণ ওই বোনটার মধ্যে যেখানে ফ্র্যাকচার হয়েছে ওই জায়গাটাতে প্রেসার পড়বে, ওনার ব্যথা হবে। তো রেস্ট নিলে ব্যথাটা এমনি কমে যাবে। অসিত বাবু, আপনি শুনলেন ডাক্তারবাবু কি বলেছেন। আপনি হয়তো এভাবেই চলছেন, কিন্তু যদি না চলে থাকেন তাহলে এইভাবে চলার চেষ্টা করবেন মাকে নিয়ে। এবার কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ওকে, দক্ষিণ বারাসাত থেকে। হ্যাঁ বলুন কার্তিক বাবু, কি জানতে চাইছেন? হ্যাঁ বলুন, দক্ষিণ বারাসাত থেকে বলুন, কি জানতে চাইছেন? হাঁটুটা? আচ্ছা, আপনি প্রথমে বলুন আপনার বয়স কত আর কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, বছর দেড়েক হচ্ছে। স্যার জানবেন কিছু ওনার কাছে? সুগার, অন্য কিছু, অন্য কোনো সমস্যা আছে? সুগার, প্রেশার বা থাইরয়েড জাতীয় কোনো রোগ? আচ্ছা, ওষুধ খান সুগারের জন্য? আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমা কিছু? আপনি কখনো ব্যথা পেয়েছিলেন এই হাঁটুটাতে, কখনো পড়ে গিয়ে বা কোনো ধাক্কা লেগে? হাঁটতে গেলে মাথা টলে যায়। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। স্যার উনি যেটা বললেন যে ওনার হাঁটু লক হয়, স্যার এটা অনেকেরই কমপ্লেইন থাকে এরকম। এটা মেইনলি আমাদের কি হয় ডিফারেন্ট আর্থ্রাইটিসে, মেবি অস্টিওআর্থ্রাইটিসও হতে পারে, রুমাটয়েডও হতে পারে। আচ্ছা, আর্থ্রাইটিসে আমাদের প্রথম যে হাঁটুর মধ্যে জেলটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, লুব্রিকেন্ট হিসেবে যেটা কাজ করে আমাদের যাতে নর্মাল মুভমেন্টটা হতে পারে, সব জয়েন্টই থাকে, হাঁটুতে একটু বেশি থাকে। আচ্ছা, তো জেলটা প্রথমে শোকানোর পরে আমাদের একটু ডিফিকাল্টি ফিল হয়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। আচ্ছা, এরপর আমাদের দুটো হাঁটুর মধ্যে না বোনের মধ্যে একটা কার্টিলেজ থাকে, যার দরুন আমাদের ফ্রিকশন হয় না বোনের মধ্যে যখন মুভমেন্ট হয়। এই কার্টিলেজটা যখন ড্যামেজ হতে থাকে তখন হাঁটুটা লক হওয়া স্টার্ট হয়। আচ্ছা, তো এই কার্টিলেজ ড্যামেজ এটা আমাদের সিমটম হিসেবে আসে হাঁটু লক হওয়া।
যখন এরকম হয় তখন পেশেন্টদের বুঝে নিতে লাগবে যে ওনার অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ হচ্ছে, একটা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ থেকে এখন থার্ড স্টেজে চলে আসছে, কারণ কার্টিলেজ ডিস্ট্রাকশন হচ্ছে। তো এই সময় আমাদের কিছু মেডিসিন নিতে লাগে যেগুলো কার্টিলেজকে রিজেনারেট করতে সাহায্য করে। অনেক সময় আমরা হাঁটুতে জেলের ইনজেকশন দিয়ে থাকি, যেটা আমরা জেলটা শুকিয়ে গেছে সেটাকে রিপ্লেস করার জন্য। প্লাস কিছু এক্সারসাইজ থাকে যেগুলি দিয়ে আমাদের ওই হাঁটুর কার্টিলেজটা আগের জায়গাতে ফিরে নেওয়ার চেষ্টা করতে পারি, বাট এটা গ্রেড 3 পর্যন্তই পসিবল হয়। যদি গ্রেড 4 বা 5-এ চলে যায় তাহলে আমাদের রিপ্লেসমেন্টে যেতে লাগে। হ্যাঁ, তো ওনার এখন যে স্টেজ আছে যেটা উনি বললেন যে লক স্টার্ট হয়েছে, উনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, কিছু মেডিকেশন নেন, তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার চান্স। ওকে, আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে আপনার ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন কার্তিক বাবু, আপনাকে একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে দেখা করা প্রয়োজন, এবং উনি যেভাবে বলছেন ওষুধ হোক এক্সারসাইজ হোক সেগুলো করতে হবে আপনাকে। কে আছেন এবার আমাদের সঙ্গে টেলিফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? কাটাশোলা থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি আপনি আপনার বয়স কত বলুন তো? 60 কাছাকাছি। আচ্ছা, আপনি বললেন আঙ্গুল কামড়ায়, মানে পায়ের আঙ্গুল থেকে একদম কোমর অবধি কি কামড়ায়, নাকি পায়ের শুধু হাঁটুর নিচের জায়গাটা? মাংস কামড়ায়। ওকে স্যার, অন্য কোনো মেডিসিন, অন্য কোনো ওষুধ খান, মানে রোজকার সুগার প্রেশার জাতীয় কিছু? আচ্ছা ঠিক আছে। আপনার ইয়ে হয়, মানে কোনো কোষ্ঠকাঠিন্য আছে কি? রেগুলার বাথরুম হয়তো ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার স্যার। আচ্ছা, ওনার যে বললেন পায়ে জ্বালা পোড়া যেটা হচ্ছে, ওটা মেইনলি নার্ভের জন্যই হয়। আচ্ছা, এখন কিছু ধরনের নার্ভের ড্যামেজ আমাদের কোমর থেকে স্টার্ট হয়, যাদের স্পন্ডালাইটিস আছে বা ডিস্ক প্রোল্যাপস আছে, এখানে নার্ভের যদি চাপা পড়ে আমরা পুরো পায়ে, কোমরের নিচে থেকে পুরো পায়ে একটা যন্ত্রণা ফিল করি। আর কিছু পেশেন্ট আছে যারা হাঁটুর নিচে যন্ত্রণাটা ফিল করেন, বা পায়ের আঙ্গুলগুলোতে, শুধু পায়ের আঙ্গুলগুলোতে, উপরের দিকে ততটা নেই, এগুলিকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি। আচ্ছা, মানে নার্ভেরই ইনভলভমেন্ট হচ্ছে, সাথে আমাদের ডিফারেন্ট আর্থ্রাইটিস এটাকে প্রিসিপিটেট করে, বয়সের সাথে যে আর্থ্রাইটিসটা হয়। তো ওনার নার্ভের জন্য কিছু মেডিসিন আছে আমাদের, সেগুলি নেওয়া দরকার যাতে নার্ভের হেলথটা মেনটেন থাকে। আচ্ছা, উনি বলছেন সারা দিনে হয় না, যখন শুতে যান তখন, কারণ এটা রেস্টিং ফেজে হচ্ছে, এটাকে রেস্টিং পেইন বলা হয়। তো ওনার নার্ভের কিছু মেডিসিন নেওয়া দরকার যাতে নার্ভের যে ড্যামেজটা হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা যায়। আর সাথে ওনার আর্থ্রাইটিস যদি যে জয়েন্টের যে ইনভলভমেন্টটা আছে সেটার জন্য প্রপার এক্সারসাইজ তো করতে লাগে। ওকে, তাহলে এখন এই মুহূর্তে ওনার কি একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত? একজন নার্ভ স্পেশালিস্টকে দেখে নিলে, নার্ভ স্পেশালিস্টের সঙ্গে আপনার আর নিউরোলজিস্টের সঙ্গে আপনার দেখা করা উচিত প্রথমে, এবং তারপর প্রয়োজন হলে অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে আপনি দেখা করতে পারেন। স্যার, কিছুক্ষণ আপনি আগে শেকের কথা বলছিলেন হাঁটু ব্যথার জন্য, এই গরম শেক দেওয়াটা কি হাঁটুর যে কোনো ব্যথার জন্য পারমিসিবল? মানে আপনি কি দিচ্ছেন? দেখুন, আমাদের যেই ব্যথাগুলো আছে এটা দুটো স্টেজে হয়, একটা হলো ক্রনিক পেইন, একটা হলো অ্যাকিউট পেইন। আচ্ছা, ক্রনিক পেইন হলো যেটা আমাদের অনেক দিন ধরে চলছে, আর একটা অ্যাকিউট পেইন যেটা থাকে যেটাতে ইনফ্লামেশনটা অনেক হাই থাকে, পায়ে দেখবেন ফোলা ভাবটা অনেক বেশি, আপনার ধরুন রেডনেস হয়ে আছে, ওই জায়গাতে হাত দিয়ে ধরলে একটু গরম ভাব ফিল হবে, একটু টেম্পারেচারটা রেজ থাকে, এগুলো অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজে আমাদের গরম কোনো সময় ইউজ করতে নেই, আমাদের তখন আইস কম্প্রেশন ইউজ করতে লাগে, ঠান্ডা। আর যাদের দেখবেন ক্রনিক পেইন, ওনাদের সোয়েলিং নেই, সোয়েলিং থাকলেও মিনিমাল একটু সোয়েলিং আছে, এরকম রেডনেস নেই, কিন্তু ভিতরে ব্যথা হচ্ছে, মুভমেন্ট করলে ব্যথা হচ্ছে, এগুলো হলো ক্রনিক পেইনের সিমটম। ওগুলোতে আমাদের মেইনলি গরমটা ইউজ করলে বেটার। ওকে, আর এই যে শেকটা স্যার, মানে যদি কারো হাঁটু ব্যথা হচ্ছে, ক্রনিক হাঁটু ব্যথা হচ্ছে, সারাদিনে কতবার উনি শেক দিতে পারেন? এবং গরম শেকটা তো অনেকভাবে দেওয়া যায় স্যার, ড্রাই হিট, অনেকে হট ওয়াটার ব্যাগ দিচ্ছেন, অনেকে জল দিয়ে দিচ্ছেন, কোনটা উচিত? বেটার আপনার ড্রাই হিট দাও। আচ্ছা, ড্রাই হিট আপনার হট ব্যাগ দিয়ে দিতে পারেন, আপনার এটা সারফেসের উপর ডিপেন্ড করে, বডি সারফেস, যে এরিয়াতে আপনার যদি হট ব্যাগ দিয়ে সারফেসটা মিলাতে না পারছেন না, তখন হারিকেনে কাপড় রেখে বা অন্য কোথাও গরম জায়গায় কাপড় রেখে কাপড়টা দিয়ে দিতে পারেন। আলটিমেটলি ড্রাই টাইপ। ওকে, ফাইন। চলুন, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে এই মুহূর্তে।
হ্যালো, নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আপনার কথাগুলো যে কেটে কেটে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না, আরেকবার চেষ্টা করব। আপনি আরেকবার বলুন কি সমস্যা। বলছি আমার কোমরে, হ্যাঁ কোমরের ব্যথা কত মাস ধরে? 5 মাস? এটা হ্যালো, হ্যাঁ বলুন কত মাস ধরে ব্যথা? এটা 3-4 মাস হয়েছে। আচ্ছা ওকে, এটা কি কোনো চোট পেয়েছিলেন নাকি নিজে থেকে শুরু হয়েছে? আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স শুনতে পাইনি, আরেকবার। হ্যালো, হ্যাঁ কত বয়স কত আপনার? 56। 56। ওকে, পায়ে কোনো জ্বালা? আচ্ছা আপনার ডাক্তারবাবু জানতে চাইছেন আপনার পায়ে কোনো ব্যথা আছে বা পায়ে কোনো জ্বালা আছে? না না এসব কোনো নেই, শুধু কোমরেই সমস্যাটা হয়? কোমরে নিচে। ওকে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। আচ্ছা, ওনার এখন 56 এজ, 56, হ্যাঁ। ওনার পায়ে কোনো যন্ত্রণা নেই, কোমরেই ব্যথা আছে। তো এইসব ব্যথা আমরা অনেক সময় মেকানিক্যাল ব্যাক পেইন হিসেবেও দেখি, অনেক সময় স্পন্ডালাইটিসও হতে পারে। মেকানিক্যাল ব্যাক পেইনে মেইনলি মাসেল স্পাজমের জন্য হয় ব্যথাগুলো, কিন্তু এগুলি খুব কম ডিউরেশনের জন্যই থাকে, ধরুন 15 ডেজ বা 20 ডেজের জন্য। যখন এটা ক্রনিক 3 মান্থসের উপরে হয়ে গেলে যে কোনো ডিজিজকে আমরা ক্রনিকে ইনপুট দিই। তো ওনার অলরেডি 3 মান্থ হয়ে গেছে, তো ওনার একটা এক্সরে করে প্রথম ডায়াগনোজ করতে লাগবে আমাদের স্পন্ডালাইটিস আছে কিনা। যদি স্পন্ডালাইটিস থাকে সেটার প্রপার ট্রিটমেন্ট নিতে লাগবে। ওটাতে আমাদের কিছু মেডিকেশন আছে আর্লি, যাতে স্পন্ডালাইটিসটাকে আমরা হোল্ড করতে পারি, সাথে কিছু এক্সারসাইজ করে স্পন্ডালাইটিসটাকে নর্মাল করা। ওকে স্যার, এই যে আপনি শেকের কথা বলছিলেন, ড্রাই শেকের কথা, এই শীতকাল আসছে, অনেকেই ব্যথার জন্য, সেটা হাঁটু ব্যথা হোক পায়ের গোড়ালি ব্যথা হোক, রানিং হট ওয়াটার দেয়, মানে গরম জল ঢেলে দিচ্ছে চান করার সময় বা কিছু এরকম, যেটাকে নিতে পারে, সেটা কি স্যার কোনোভাবে কোনো ক্ষতি করে? না, ক্ষতিকর কিছু না, নিতে পারেন, বাট অনেক সময় আমাদের জলের টেম্পারেচার বেশি থাকলে এগুলি এফেক্ট করতে পারে। বাট এরকম কিছু না যে গরম জল দিলে সে কোনো ধরনের সাইড এফেক্ট হবে, এরকম কোনো ব্যাপার ক্ষতি কিছু হবে। ওকে চলুন, এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রান্নাবাড়ির থেকে বলছি। শুনতে পাচ্ছি না, আপনি একটু যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে একটু যদি সরে এসে তারপর বলুন তাহলে আমরা শুনতে পাবো হয়তো বা। বলুন কি জানতে চাইছেন? আমার ওই দুটো হাঁটুর ব্যথা। দুটো হাঁটুতে ব্যথা। আপনার বয়স কত? 70-72 এরকম। 70-72 হবে। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? রাঙাবেলি থেকে। আচ্ছা ওকে, আপনার কতদিন ধরে এই সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা? ও 2-3 বছর হচ্ছে। 2-3 বছর। অন্য কোনো সমস্যা আছে শরীরে, সুগার, প্রেসার জাতীয়, থাইরয়েড জাতীয়? শুনুন, ব্যথা নেই, হাঁটু ভেঙে বসতে পারছি না, উঠতে পারছি না। হাঁটুতে ফোলা আছে কিছু? ফোলা আছে কি হাঁটু? না সেরকম ফোলা নেই, ফোলাটা কম। ফোলাটা কম। এমনি পার জিরোতে, নিচে পার জিরোতে ফুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন এবার। ওকে স্যার, এই বয়সের এই কমপ্লেনটা খুব কমন কমপ্লেন, যেটা আমরা প্রথমেই ডিসকাস করলাম, অস্টিওআর্থ্রাইটিস, এজ রিলেটেড প্রবলেম। তো ওনার দু হাঁটুতেই প্রবলেম, আর হাঁটুতেই আমাদের সবচেয়ে বেশি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, বিকজ আমাদের এটা ওয়েট বিয়ারিং, আমাদের পুরো বডির ওয়েটটা হাঁটু দিয়ে আমাদের নিচে যাচ্ছে। তো ওনারও সেম আছে, তো অস্টিওআর্থ্রাইটিসে উনি ভুগছেন হাঁটুর ব্যথায়, যার ধরুন ফোল্ড করতে পারছেন না, সোজা করতে পারছেন না, মানে একটু ডেভেলপড আর্থ্রাইটিস, ধরুন গ্রেড 3 গ্রেড 4 এরকম স্টেজে থাকবে। বাট স্টেজটা ডায়াগনোজ করার জন্য আমাদের এক্সরে দরকার। উনি যদি এক্সরেটা পাওয়া যায় তাহলে বোঝা যাবে কোন গ্রেডে উনি আছেন। যদি গ্রেড 3 এর উপরে চলে যায় তাহলে তো আমাদের কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে লাগবে, আর যদি নি রিপ্লেসমেন্ট এগুলোতে যেতে লাগবে নর্মাল লাইফস্টাইল লিড করার জন্য। আমাদের দেখা যাচ্ছে এই হাঁটু ব্যথার জন্য কোয়ালিটি অফ লাইফটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে।
আমরা সোশ্যাল গ্যাদারিং এ যেতে পারছি না, আমাদের নিজেদের প্রপার লাইফ মেনটেন করতে পারছি না, আমি বাজার হাট যেতে পারছি না, যে জিনিসটা আমি হয়তো পারতাম কিন্তু হাঁটুর জন্য আমি হাঁটতেই পারছি না, যেতে পারছি না। এর জন্য দেখা যাচ্ছে আমাদের লাংসে ডিফারেন্ট অন্য এরিয়াতে প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে, লাইক ডায়াবেটিকে জড়িত হয়ে যাচ্ছে, কারণ পেশেন্ট মুভমেন্ট কম হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে না, তো কোয়ালিটি অফ লাইফ অনেকটাই কম্প্রোমাইজ হয়ে যায়। তাহলে স্যার ওনাকে এখন এই মুহূর্তে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন গ্রেড দেখে তারপর চিকিৎসা ট্রিটমেন্টটা নেওয়া দরকার। সেটা ওষুধে হবে নাকি সার্জারি করে নি রিপ্লেসমেন্ট আজকাল একদমই হয়, খুব সহজভাবে হয়, সেটা করতে হবে আপনাকে, একজন চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে হয়ে যাবে হয়তোবা। আরেকজন বন্ধু আছেন এই মুহূর্তে টেলিফোনে। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি স্যার। দক্ষিণ দিনাজপুর থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার হচ্ছে, হ্যাঁ বলুন, আপনি টিভিতে নয় ফোনেই আমাদের কথা শুনতে পাবেন, আপনি বলুন আপনার কি সমস্যা, বলুন। হ্যাঁ বলছি যে হাতের গিরে গিরে ব্যথা হচ্ছে, আঙ্গুলের গিরে গিরে। বয়স কত আপনার? বয়স হচ্ছে আমার হ্যালো, বয়স হচ্ছে 35। 35, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা যারা ফোন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি এক্ষুনি আপনারা দেখলেন যিনি ফোন করেছিলেন আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে খুব সম্ভবত, উনি টিভিতে দেখে দেখে কথা বললে কি হয়, অনেক পরে আমাদের কাছে কথাগুলো আসে, সময় নষ্ট হয়, আমরা কথাগুলো বুঝতে পারি না। তাই টিভির ভলিউমটা কম করে দিলে আপনার কথাগুলো আমরা ফোনের মাধ্যমে শুনতে পাবো, আমাদের কথাও কিন্তু আপনারা ফোনের মাধ্যমে শুনতে পাবেন। চলুন স্যার, এই যে উনি যেটা বলছিলেন আঙ্গুলের গিটে গিটে ব্যথা, দেখুন আমাদের হাতের যে স্মল জয়েন্টগুলো আছে, ছোট ছোট জয়েন্টগুলো আছে, সেগুলোর ইনভলভমেন্ট, সকালে হাতগুলি শক্ত থাকা, এগুলি আমাদের আর্থ্রাইটিসের দিকে ডিনোট করে। আর ওনার যেহেতু এজ 35 ইয়ার্স, তো এজ রিলেটেড আর্থ্রাইটিস সেটা নয়, সেটা হবে গিয়ে ওনাদের ধরুন রুমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো স্পেশালাইজড যে আর্থ্রাইটিসগুলো আছে সেগুলোর ইনভলভমেন্ট। তো এগুলো ডায়াগনোজ করার জন্য আমাদের কিছু ব্লাড প্যারামিটারস আছে, সেগুলো আমাদের ব্লাড টেস্ট করে দেখতে লাগে পজিটিভ আছে কিনা, যদি পজিটিভ থাকে এগুলির প্রপার ট্রিটমেন্ট নিতে লাগে, প্রপার মেডিকেশন আছে, রুমাটয়েডের জন্য আলাদা মেডিকেশন, আমাদের অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসের জন্য আলাদা মেডিকেশন, সোরিওটিকের জন্য আলাদা মেডিকেশন। তো আগে ডায়াগনোসটা করে দেন আমাদের ওই মেডিকেশনে যেতে লাগে। ঠিক, মানে তাহলে ওনার এই মুহূর্তে কোনো একটা ধরনের আর্থ্রাইটিস তো হচ্ছে নিশ্চয়ই, অবভিয়াসলি, এবং সেটা ডায়াগনোসিস করে তারপর আপনার চিকিৎসা শুরু হবে, ডাক্তারবাবু যেটা বলছিলেন। চলুন আরও একজন আছেন বন্ধু এই মুহূর্তে টেলিফোনে, চলুন এই মুহূর্তে কেউ নেই, তবে স্যার এই যে আমি আবার একটু হিটের কথায় ফিরে যাই। সাধারণত যখন এই যে শীতকাল আসছে, আমাদের যারা সিনিয়র সিটিজেনরা আছে, কিছুদিন আগেই সিনিয়র সিটিজেন ডে গেল, কিছু না কিছু জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, স্পন্ডালাইসিসের ব্যথায় ভুগতে থাকেন। তাহলে ইনিশিয়াল রিলিফটা কি স্যার? মানে আপনি যেটা ডায়েটের কথা বলছেন সেটা তো একটা লং টার্ম পিরিয়ডের ব্যাপার রয়েছে, এই গরম শেক দেওয়াটাই কি একমাত্র শীতকালে? না, আমাদের যখন ধরুন কোনো জয়েন্টে খুব বেশি পেইন হচ্ছে, ইনফ্লামেশন হয়ে গেছে, রেড হয়ে আছে বা সোয়েলিং হয়ে গেছে, জল জমে গেছে, এগুলিতে আমাদের মেডিকেশন নেওয়া উচিত। কারণ ইনফ্লামেশনটা যখন কন্টিনিউয়াস চলতে থাকে, আমাদের ইনফ্লামেশন মিন্স আপনার ভেতরের যে কার্টিলেজগুলো আছে বা বোন আছে সেগুলির প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে। তো আপনার ইনফ্লামেশনটা যদি আমরা প্রিভেন্ট না করি তাহলে ড্যামেজটাও চলতে থাকবে। তো কিছু মেডিকেশন আছে, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন আছে, ওটার সাথে পেইনেরও কম্পোনেন্ট থাকে, পেইনটাও রিলিফ হয়। অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন নিয়ে আমাদের আগে ইনফ্লামেশনটা কমাতে লাগে, এরপর আমরা মেইনটেনেন্সের জন্য ডায়েট আছে, গরম সেক আছে, এগুলি ইউজ করতে পারি। ঠিক, বাকিগুলো করা যেতে পারে। চলুন আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো হ্যালো, हाँ नमस्कार, कोथा থেকে বলছেন? बिहार से बोल रहा हूँ। आप बिहार से बोल रहे हैं, ओके। हाँ जी बोलिए, क्या जानना चाहते हैं आप? मेरा जब कम उम्र था तब वो मोटरसाइकिल वाला जो स्टंट होता है ना, हाँ जी, वो जो पिक्चर तब निकला था, हाँ, तो उस समय वो स्टंट मैंने किया। अच्छा, तो वो पिक्चर में जो मोटरसाइकिल में जो दोनों पैर फैला के हाँ, वो जो स्टंट था वो करते समय मेरा पैर में थोड़ा मोच आ गया था। कौन सी पैर? मेरा दाएं पैर। दाएं वाला, ओके।
फिर तो उस मोच का दर्द उस टाइम में डॉक्टर को दिखा था, दवा भी दिया, खाया, लेकिन अभी भी बीच बीच में आपका दर्द होता है। ओके, अब ये बताइए आपका अभी उम्र क्या है? अभी मेरा उम्र है आपका 55 साल। 55। और जब ये दर्द आपको लगा था, ये एक्सीडेंट हुआ था, तब कितना था उम्र? तब मेरा उम्र था आपका, आज से मान लीजिए 32 साल पहले। 32 साल पहले, ओके। हाँ, वो दर्द अभी भी आपको होता है बीच बीच में? हाँ, वो दवा खाए आपका, बहुत डॉक्टर को दिखाए, होम्योपैथी भी खाए, आयुर्वेदिक भी खाए। ओके, ये मोच जो आया था, ये कहाँ पे आया था? घुटनों पे आया था क्या? नहीं, आपका वो जंगा के थोड़ा हाँ, जंगा के, ओके, कमर के नीचे। हाँ 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 सर, एक्सरे वगैरह का है? एक्सरे किए थे आपने? हाँ, एक्सरे किए थे तो डॉक्टर बोला मोच है उसमें आपका। मोच है, कोई फ्रैक्चर वगैरह तो है नहीं ना? बोला मांसपेशी में आपका खिंचाव है। मांसपेशी में खिंचाव। रिसेंट कोई एक्सरे नहीं? ओके, रिसेंट अभी कोई ट्रीटमेंट आपने किया? कोई एक्सरे वगैरह या एमआरआई वगैरह आपने कुछ किया अभी? ना, रिसेंट नहीं किया। रिसेंट नहीं किया, ठीक है। अभी आप टीवी में सुनिए, सर बोल रहे हैं आपको, सुनिए। देखिए, ওনার যে চোটটা লেগেছিল হিপ জয়েন্টে চোট লাগলে অনেক সময় দেখা যায় ছোটবেলায় চোট লেগেছে, এত বছর পর কি ব্যথা হতে পারে কিনা, এটা অনেকের কোয়েরি থাকে। আমাদের দেখা যায় হিপ জয়েন্টে চোট লাগলে আমাদের ব্লাড সাপ্লাই অনেক সময় এখানে डिसबैलेंस हो। ओके, हिप जॉइंट सर ये बिहार से बोल रहे थे, अगर हो सके तो थोड़ा हिंदी में आपसे। तो क्या होता है हिप जॉइंट में, जब छोटे टाइम में उनको चोट लगा होगा, बट ब्लड सर्कुलेशन में अगर कुछ डिसबैलेंस हुआ तो ये बहुत बाद जाके उनको फील होता है। अच्छा, क्यों? क्या होता है हिप जॉइंट का जो बॉल एंड सॉकेट जॉइंट होता है, तो उसका जो बॉल होता है उसका अगर ब्लड सर्कुलेशन कम हो गया किसी तरीके से, उस टाइम में चोट लगा, वहाँ पे डिसरप्शन हुआ, तो उसका इफेक्ट 10 साल 20 साल 30 साल बाद, उनका 32 साल हुआ है, हाँ, तो 30 साल बाद उसका बॉल देखा जाता है, उसका ब्लड सर्कुलेशन पूरा कम हो गया। अच्छा, होने से क्या होता है बॉल खराब हो जाता है। ओके, तो इसका डायग्नोस करने के लिए हमें पहले एक एक्सरे कराना पड़ेगा। एक्सरे करा के उस एरिया का बॉल को देखना पड़ेगा कि वो जो बॉल एंड सॉकेट जॉइंट है वो आपका ठीक है क्या कंडीशन में उसके भी? उसमें कुछ आर्थराइटिस हुआ है या बॉल का जो हमारा ब्लड सर्कुलेशन है वो नॉर्मल है कि नहीं, या कुछ कम हुआ है उसके वजह से उनको पेन हो रहा है, वो सब देखना पड़ेगा। ठीक, जो आपने बिहार से जो आप फ़ोन किए थे अभी, जो डॉक्टर साहब कह रहे हैं, आप सुना है, आपको पहले एक्सरे करवा के देखना पड़ेगा कि क्या कंडीशन अभी है, फिर जाके आपका डायग्नोसिस करके फिर आपका ट्रीटमेंट हो सकता है। इसका ट्रीटमेंट है, हो सकता है, और दर्द भी कम हो सकता है। अभी आरो एकजन बंधु आছেন এই মুহূর্তে টেলিফোনে, দেখি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? স্যার মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? স্যার আমার এই কোমরে প্রায় 5-7 বছর ধরে ব্যথা। 5-7 বছর ধরে ব্যথা? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত এখন? 34-35। 34-35, আচ্ছা আচ্ছা, বলুন আপনার এই স্যার এই ব্যথার জন্য আমি অনেক ওষুধও খেয়েছি এবং এক্সরে যেটা হয় ছবি সেটাও করেছি, কিন্তু ওই ডাক্তারবাবু বলেছিল আমাকে যে কোমরের আপনার যে ফিটদার গ্যাপটা বড় হয়েছে, এরকম কিছু বলেছিল। আচ্ছা, গ্যাপ বড়, সকালে বেশি থাকে স্টিফনেস। আচ্ছা, আপনার এই ব্যথাটা বা এই শক্ত হয়ে থাকাটা কি সকালের দিকে বেশি থাকে নাকি বেলা বাড়লে বা কাজ করলে পরে তারপর হয়? স্যার এই ছাদে কাজ করলে বেশি হয়, মানে কোমরটাকে যদি নাড়াচাড়া করি বেশি যন্ত্রণা করে। আচ্ছা, মানে একভাবে অনেকক্ষণ থাকলেই যন্ত্রণাটা বেশি করে। আচ্ছা, কি জবে আছেন উনি? আচ্ছা, আপনি কি ধরনের কাজ করেন সারা দিনে? আমি স্যার ওই রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন, ঠিক, ভারী কাজ করেন স্যার, মানে এই নিচু হয়ে বারবার উঠা বসা করতে হয়। হ্যাঁ স্যার। ওকে ওকে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। ঠিক আছে স্যার। দেখুন ওনাকে যেটা বলা হয়েছে ওনার গ্যাপ একটু বেড়ে গেছে। আমাদের কি হয় মেরুদণ্ডের মধ্যে স্পাইনে অনেকগুলো বোন থাকে, বোনের মধ্যে কিছু ডিস্ক থাকে যেগুলো আমাদের বোনের মধ্যে ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে। এই ডিস্কগুলো যখন কোনো কারণে প্রোলেপস হয়ে যায় বা এটা বেরিয়ে যায় ওই নর্মাল এরিয়া থেকে, তখন ওই গ্যাপগুলি আমাদের ছোট কম বেশি হিসাবে আমরা এক্সরেতে দেখতে পাই। বাট মেইন ডায়াগনোস করার জন্য আমাদের এমআরআই দরকার হয়। আচ্ছা, এগুলি যখন প্রোলেপস হয় তখন এগুলি আমাদের নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে, আচ্ছা সরে গিয়ে। আর এটাই আপনার যখন ডিফারেন্ট কাজ করবেন আপনি ডিফারেন্ট পজিশনে, যখনই নার্ভের উপর প্রেশারটা বাড়ে তখনই ব্যথাটা পেশেন্টরা ফিল করে। আচ্ছা, তো
ওনার এটার জন্য প্রথমে এমআরআই করা দরকার, করে দেখা দরকার যে ডিস্কের হেলথটা ভালো আছে কিনা, প্রলেপস হয়েছে কিনা, নার্ভের উপর চাপা আছে কিনা, কারণ ওনার পেইনটা হয়ে গেছে ক্রনিক পেইন। আর সাথে উনি লাইক হেভি ওয়ার্কার, মানে হেভি জব করে, নিচু হতে লাগে, ভারী জিনিস উঠাতে লাগে, যখন এইসব কাজে থাকেন তখন ওনাদের পেইনটা আরো বাড়তে থাকে। তো এখন একটা এমআরআই করা দরকার, দেখা দরকার নার্ভের উপর কোনো ধরনের প্রেসার আছে। স্যার এই সমস্যাটা কি ওনার ওষুধেই সারবে নাকি মানে এটা? হ্যাঁ, মেডিসিনে সেরে যাবে। আমাদের কিছু প্রপার এক্সারসাইজ থাকে যে ডিস্কটা প্রলেপস হয়েছে সেটাকে প্রিভেন্ট করার জন্য, যাতে ফার্দার না হয়, বা যেটা হয়েছে সেটাকে কম করার জন্য তো ডিফারেন্ট মেডিকেশন আছে, কিছু এক্সারসাইজেস থাকে যাতে আমাদের ওই এরিয়াটা আরো শক্ত হয় নরমাল থেকে, যাতে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করেছিলেন, আপনি শুনলেন ডাক্তারবাবু কি বলেছেন। শুধু গ্যাপ বাড়লেই হবে না, আপনাকে এমআরআই করে একটা দেখতে হবে কি কন্ডিশন আছে, তারপর আপনাকে সঠিক ওষুধের মাধ্যমে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। আরও একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার। কোন একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, একটু জোরে বলতে হবে। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে? আপনার কথা তো একদমই খুব কম আসছে আপনার কথা, তবুও বলুন, আমরা চেষ্টা করি শোনার। বলুন। আমি জোরে বলার চেষ্টা করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার এই ডান পায়ের হাঁটুতে, হ্যাঁ ডান পায়ের হাঁটুতে এই মানে 21 সালের একবার ওই যোগাসনে বসে হ্যাঁ ব্যায়াম করছিলাম। হ্যালো, হ্যাঁ, ব্যায়াম করতে গিয়ে ব্যথা পেয়েছেন? ব্যায়াম করতে গিয়ে পটাশ করে উঠেছি আমি, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি। আপনি বলছেন ব্যায়াম করতে গিয়ে আপনার আওয়াজ হয়েছে বললেন? হাঁটুতে না পটাশ করে উঠেছি। আচ্ছা, তারপর ও আপনার কথা শুনতে পাচ্ছি, সরি। তারপরে ওই সঙ্গে সঙ্গে আমার বাড়ির সামনে, বাড়ির অপোজিটে ডাক্তার বসেন, ওনাকে দেখালাম। উনি দেখে ওষুধ দিলেন। তারপর আবার 4-5 দিন পরে রাস্তার দিকে হাঁটতে গেছি, আসতে আর পাচ্ছি। আচ্ছা, তখন থেকে কি আপনার এই পায়ে ব্যথা, মানে এখন কি সমস্যা, কি ব্যথা? এখন সমস্যা হচ্ছে আমরি সব জায়গায় দেখি, জানেন, কিছু হচ্ছে না। এখন সমস্যা হচ্ছে ওই হাঁটতে গেলে একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে? আপনার ব্যথা আছে তাই তো? হ্যাঁ, ব্যথা হয় আপনার? হ্যাঁ, ব্যথা হয়, ওখানটা মাঝে মাঝে যন্ত্রণা করে ওঠে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না ঠিক করে, যতটুকু বুঝতে পেরেছি আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি। আপনি সঙ্গে থাকুন। আচ্ছা স্যার, এই 2021 সালে মানে 4 বছর আগে এরকম ব্যায়াম করতে গিয়ে ব্যথা পেয়েছেন ডান পায়ের হাঁটুতে, এবং তারপর বললেন অনেক চিকিৎসা করেছেন, এখনো ওনার আওয়াজ হয়েছিল উনি যেটা বলেন। দেখুন, আমাদের কি থাকে, হাঁটুতে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ তো থাকে, সাথে মিনিসকাস থাকে। মিনিসকাস হলো একটা কুশনটা যেটা আমাদের ওই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে দুটো বোনের মধ্যে। এরকম এক্সেসিভ মুভমেন্টে যখন মানে আপনার হাঁটু গেড়ে বসাটা একটা এক্সেসিভ টোটাল যে ব্যায়াম করার সময় এক্সেসিভ মুভমেন্টে দেখা যায় ওল্ডার এজে অনেক সময় মিনিসকাসগুলোতে টিয়ার হয়ে যায়, ছিঁড়ে যায়। তো এই ছেঁড়াটাই আওয়াজ হিসাবে পেশেন্টরা ফিল করে থাকে। তো মিনিসকাস টিয়ার আমাদের এক্সরেতে আমরা ডায়াগনোজ করতে পারি না, ওটা ডায়াগনোজ করার জন্য আমাদের বেসিক্যালি এমআরআই দরকার হয়। তো মিনিসকাস টিয়ার যদি খুব বেশি থাকে, মিনিসকাস রিপেয়ার হয়, বাট অনেক সময় কম টিয়ার থাকলে কিছুদিনের রেস্ট, প্রপার এক্সারসাইজ এবং কিছু ইনজেকশন আছে হাঁটুতে দেওয়া হয় যাতে মিনিসকাসটা প্রপারলি হিল হয়ে যায়, সেগুলি মেনটেন করতে লাগেনি। তাহলে ওনাকে এখন এইগুলোই করতে হবে, তাহলে এই ট্রিটমেন্টটাই করতে হবে। 4 বছর আগে হয়েছিল যদিও বা, সবকিছু ঠিক। এখন স্যার এইটা কি এই 4 বছর পরে কি আবার মানে এখন কমপ্লিট সুস্থ হওয়ার চান্স কি আছে ওনার? হ্যাঁ, ওনার যদি এমআরআই করে আমরা দেখতে পারি মিনিসকাসটার এখন কি লেভেল আছে, যদি মিনিসকাস খুব বেশি টিয়ার না থাকে তাহলে কিছু হাঁটুর ইনজেকশন আছে, ওগুলি নিয়ে কিছু রেগুলার এক্সারসাইজ আছে, ওগুলি মেনটেন করে ওনারা ঠিক হওয়ার চান্স থাকে। ওকে, চলো না, এবার আরেকজন বন্ধু আছেন টেলিফোন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি আমাদের আন্দুল সরস্বতী ব্রিজ। ওকে, আন্দুল থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন।
বলছি আমার এই 1.5 বছর মতন হবে, খুব হাঁটু ব্যথা, পেছনে ফুলে যায়, হাঁটুও খুব ফুলে গেছে। ওষুধ কিনে কিনে খাচ্ছিলাম, সেটা কমে গেছিল। যে মানে ওষুধের যে অ্যাকশনটা আছে ওমনি মানে কমে যাচ্ছে, আবার ফের আবার বাড়ছে। ওকে, আপনার বয়স কত? বয়স 40। আপনি বললেন যে হাঁটুর পেছন দিকটাও ফুলে যায়, সামনের দিকটাও ফুলে যায়। মানে সে হাঁটু তলা অব্দি, পায়ের তো মানে পায়ের যে হাড়গুলো আছে, হ্যাঁ, হাড়ের মানে পায়ের নিচে অব্দি ফুলে যায়, মানে এই যে দাবনাগুলো খুব পাটিয়ে বিষ হয়ে যায়। দুটো পাই হয় এরকম নাকি একটা পায়? হ্যাঁ, বসতে গেলে আমি কি করে উঠবো খাই চিন্তা করছি কি করে। আচ্ছা, আপনাকে দুটো পাই হয় না একটা পায়ে হয় এরকম? দুটো পাই। দুটো পাই হয়। হাঁটুর কিছু এক্সারসাইজ করেন? কোনো কিছু ব্যায়াম করেন কি আপনি হাঁটুর? আমি এই ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলেছে তুমি ব্যায়াম করবে তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্যায়াম করতে বলেছে, ঠিক আছে। অন্য ওষুধ খান? অন্য কোনো ওষুধ, সুগার, প্রেসার, থাইরয়েড এরকম? না, দুবার দেখেছি, বলতো থাইরয়েডও নেই, সুগারও নেই। ওকে, ব্যায়াম উনি করছেন কি? ব্যায়ামগুলো আপনি কি করছেন রেগুলার? ওষুধ খেলে তোমার ঠিক হয়ে যাবে। ব্যায়ামগুলো আপনি করছেন? আমাকে বলছে তুমি মানে ব্যায়াম করছো না? হ্যাঁ করি, সকালের দিকে বলেছে, বিকালে সকালে তুই ব্যায়াম করবে তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্যায়ামগুলো ঠিক মতো করাই হচ্ছে না তো। আচ্ছা, ব্যায়ামগুলো করা হচ্ছে না কেন? আপনি কি ব্যথার জন্য করতে পারছেন না, না অন্য কারণে? মানে আবার বেশি হাঁটাচলা করলে পেছনে ফুলে যাচ্ছে, ওকে, তারপরে হাঁটু খুব ব্যথা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি 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 টিভিতে দেখুন স্যার কি বলছেন, এবার টিভিতে দেখুন, সঙ্গে থাকুন। একদম একদম। ওনার যে সিমটমগুলি উনি বললেন যে হাঁটুতে ব্যথা হয়, বসতে উঠতে অসুবিধা হয়, একটু সোয়েলিং থাকে, নিচের মাসেলগুলিতেও একটু পেইন ফিল করেন উনি। এজটা ওনার কম, অ্যারাউন্ড 40 ইয়ার্স, ফিমেল পেশেন্ট আছেন। দেখুন, আমরা প্রথমেই স্টার্টিংয়ে আজকে বলেছিলাম যে এখন প্রবণতা দেখা যাচ্ছে ইয়াং পেশেন্টদের মধ্যে আর্থ্রাইটিস। 1 আউট অফ 4 জন পেশেন্টের মধ্যে একজনকে দেখা যাচ্ছে আর্থ্রাইটিস হচ্ছে। ওনারও সেই রকম সিমটম নিয়ে উনি আমাদের কাছে প্রেজেন্ট করছেন। তো ব্যাপারটা কি হয়, আমাদের হাঁটুতে যখন আর্থ্রাইটিস হয়, সেই হাঁটুর জেলটা শুকিয়ে যায়, মাসেলগুলি স্টিফ হতে থাকে, যেন মাসেলে ব্যথা হয়। এগুলি আমাদের কিছু মেডিকেশন আমরা ইনিশিয়ালি দিয়ে থাকি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে, যাতে ইনফ্ল্যামেশনটা, পেইনটা কমে। সাথে কিছু মেডিসিন দিই যাতে আমাদের জেলটা তৈরি হয় বা কার্টিলেজগুলোর হেলথটা ভালো থাকে। এখন মেডিসিনগুলো তো রেগুলার নেওয়া সম্ভব না, ইন রেসপেক্ট কি নেওয়ার দরকারও নেই। আমরা যদি হেলদি ডায়েট মেনটেন করি, এক্সারসাইজ উনি করছেন না, আমাদের যে জেলটা মেডিসিন দিয়ে তৈরি হলো সেটাকে মেনটেন করার জন্য আমাদের এক্সারসাইজ করতে লাগবে। এখন যদি আমি এক্সারসাইজটা না করি, উইদিন 3-4 মান্থস বা 6 মান্থ আবার সেম আগের জায়গায় আমি পৌঁছে যাব। ওকে, কিন্তু উনি বলছেন ব্যথার জন্য করতে পারছেন না এক্সারসাইজ। সেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনগুলো নিয়ে, পেইন মেডিসিনগুলো নিয়ে ব্যথাটা কমিয়ে ব্যায়ামটা শুরু করে দিতে হবে। ঠিক, মানে কোনোভাবে ব্যায়ামটা শুরু করতে হবে। অ্যাট লিস্ট ব্যথার ওষুধ খেয়েও যদি, যেভাবে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো খেয়ে আপনাকে ব্যথাটা কমিয়ে, তাহলে আপনার কিন্তু এই ব্যায়াম শুরু করতে হবে। ব্যায়াম করলে আপনি হয়তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, আরও একজন বন্ধু আছেন টেলিফোনে এই মুহূর্তে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। একটু জোরে বলুন, বাঁকুড়া থেকে যিনি বলছেন আপনি একটু জোরে বলুন। বলুন, কি জানতে চাইছেন? আমার হাড়ে না, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা একদমই। হাড়ের ব্যথা। হাড়ের ব্যথা? হাড়ে কোন জায়গায় ব্যথা? হাড়ের না না, আপনার কথাগুলো, আপনি ফোনটা একটু মুখের সামনে নিন, তারপরে বলুন। ওই পাশে। কোথায় ব্যথা? হ্যালো, হ্যাঁ বলি, দুপাশে ব্যথা। কোমরে ব্যথা না হাঁটুতে ব্যথা? ঘাড়ের। ও, ঘাড়ে ব্যথা। আচ্ছা, ঘাড়ে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 51 বছর। 51 বছর। হাতে ঝিঝি ভাব? আপনার হাতে ঝিনঝিন করে? হাতে ঝিনঝিন করে নেই, কিন্তু ওই আটকে একটা ওনার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনি সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, অনেকেই ফোনটা একটু দূরে থেকে কথা বলছেন, ওনার কথা একদমই আমরা বুঝতে পারছি না। তবে স্যার ঘাড়ে ব্যথা বলছিলেন এবং হাতে ঝিনঝিন নেই বলছেন।
ঘাড়ে ব্যথা মেইনলি আমাদের এই যে ইয়াং এজে আমরা দেখি আজকের দিনে মোবাইল বেশি ইউজ করা, আপনাদের কম্পিউটার বেশি ইউজ করা, আমাদের রাইটিং হ্যাবিট মেনটেন না করা, খাটে বসে পড়াশোনা, এগুলি থেকে দেখা যাচ্ছে স্পন্ডালাইটিসটা খুব বেশি হচ্ছে। ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডালাইটিস আমরা যেটা বলছি, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য ঘাড়ে একটা ক্রনিক পেইনে কনভার্ট হয়ে যায়। বাট এটা যখন একটু সিভিয়ার স্টেজে যায় তখন আমরা হাতে ঝিনঝিন ভাব, নিউরোলজিক্যাল সিমটমসগুলিও স্টার্ট হতে থাকে। পেশেন্টের যদি মাথা ঘোরায় এগুলিও আপনাদের সিভিয়ার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের দিকে টার্ন করে। তো যেহেতু ওনার লাইক ঝিনঝিন করছে না, তো যদি স্পন্ডালাইটিস থাকেও এটা আর্লি স্টেজে থাকবে। তো আমাদের কিছু এক্সারসাইজেস আছে ঘাড়ের জন্য, এগুলি করলে আমাদের স্পন্ডালাইটিস অনেকটাই রিকভার হয়। ঠিক, ঘাড়ে কিছু ব্যায়াম আছে, ঘাড়ের ডাক্তারবাবু যেটা বলছিলেন সেই যদি হাতে অবধি না আসে ঝিনঝিন তাহলে ততটা সিরিয়াস হয়তো নয়, তবে এই মুহূর্তে ব্যায়াম করে আপনি হয়তো সুস্থ থাকতে পারবেন। এবার কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন কি জানতে চাইছেন, বলুন, বয়সটা বলবেন সঙ্গে। আমি ওই না বয়স 65। 65, হ্যাঁ বলুন সমস্যা কি বলুন। আমি পরের পারে পড়েছিলাম, আমার বাপায়ের হাঁটুতে ব্যথা। আচ্ছা, কতদিন ধরে ব্যথা হচ্ছে এরকম বাঁ পায়ে হাঁটুতে? 6 মাস থেকে হচ্ছে ব্যথা। 6 মাস থেকে, আচ্ছা ওকে। আর ফোলা আছে? হাঁটুটা ফোলা আছে কি? না, ফুলো নেই, ফোলা। আচ্ছা, আপনার অন্য কোনো সমস্যা আছে? সুগার প্রেশার কোনো সমস্যা? চলুন, আমি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। সুগার প্রেশার নেই, ওকে স্যার। সবই হাঁটু ব্যথার একই রকম ঘটনা, 6 মাস ধরে হাঁটু ব্যথা হচ্ছে। ডাক্তার দেখিয়েছিলাম, একটা হাঁটু কি হয়েছে বললেন? বলছে হাড়ের ক্ষয় হয়েছে, ওকে, অস্টিওপোরোসিস, ওকে ঠিক আছে। আপনি হাড়ের ক্ষয় হয়েছে, ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছিলেন আর সাপের ট্যাবলেট দিয়েছিলেন। ওকে, ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছিলেন, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন। এবার স্যার কি করতে পারেন উনি? দেখুন ওনারও সেম সিমটমই আছে, লাইক অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্টে আমাদের যেরকম সিমটম থাকে। বাট যখন কার্টিলেজ থেকে আমাদের হাড়ের ড্যামেজ স্টার্ট হয়ে যায়, সেটাও আমরা কি সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হিসেবেই ডিনোট করি। আচ্ছা, তো ওনাকে ক্যালসিয়াম দেওয়া হয়েছে যাতে বোনের যে হেলথটা আছে সেটা মেনটেন থাকে। সাথে ওনাদের এক্সারসাইজ অবভিয়াসলি ওনাকে প্রেসক্রাইব করা হয়েছে, যে অস্টিওআর্থ্রাইটিসের যে আমাদের হাঁটুর এক্সারসাইজগুলি থাকে সেগুলি মেনটেন করতে লাগবে। এই সময়ে অনেক সময় যখন সিভিয়ার আর্থ্রাইটিস থাকে আমরা সিঁড়ি ওঠানামা, নিচে বসা, পা গেড়ে বসা, এগুলিকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি যাতে আমাদের ফার্দার ড্যামেজটা না হয়। হাঁটুকে ভাঁজ করাটা বা হাঁটুর উপর প্রেসার দেওয়াটা একটু অ্যাভয়েড করা, মানে সিঁড়ি ওঠানামা, ধরুন পুরো ফোল্ড করে আমাদের বসা, এগুলি একটু অ্যাভয়েড করতে লাগে ইনিশিয়াল স্টেজে, যতক্ষণ এটা নর্মাল হচ্ছে। তো এটা অ্যাভয়েড করে আমরা হাঁটুর ফার্দার ড্যামেজটাকে অনেকটাই প্রিভেন্ট করতে পারি। ওকে, আলিপুরদুয়ার থেকে যিনি ফোন করলেন, আপনাকে কি করতে হবে ডাক্তারবাবু বললেন এই মুহূর্তে, আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আরও একজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? এটা নদিয়া জেলার দত্তপুরিয়া। নদিয়া থেকে, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি যে এই যে আপনারা যেটা মানে আমার মায়ের জন্য এই ওষুধটা নেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ তা কি করে পাবো এটা? কি কি পেতে চাইছেন মায়ের জন্য? হ্যাঁ, মায়ের কি সমস্যা? কি সমস্যা? এই মার কাছ থেকে শুনুন। হ্যাঁ বলুন কি সমস্যা আপনার? বসতে গেলে বসতে পারি যে যদি একবার বসি উঠতে দু পা ফুলে একদম হয়ে যায়। ওকে, কথা তো শোনা যাচ্ছে না। আপনার হাঁটুতে ব্যথা, তাই তো? ডান হাঁটুতে ব্যথা করে আর ওই দু পা পুরো ফুলে যায় বসতে গেলে। ডান হাঁটুতে ব্যথা, পা ফুলে যায়। আপনার বয়স কত? বয়স 40। ওকে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন স্যার। একই রকম সমস্যা
বিশেষ করে এই যে স্যার মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে এই 40-45 এখন এই যে সমস্যাটা বসলে উঠতে পারে না, এটাও কি স্যার এই এটা অস্টিওআর্থ্রাইটিস থেকে বেশি আমাদের অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের সাথে অস্টিওআর্থ্রাইটিসটা অ্যাডেড থাকে। বাট আমরা এই টপিক নিয়ে আজকে অনেক কথা বললাম, কিন্তু আমাদের এই ইয়াং এজে আবার দেখা যাচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডেরও একটা প্রবলেম সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিডের কারণে অনেক সময় হাঁটুর মধ্যে জল জমে যায়, যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলেও ডিনোট করি। তো ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণ হলো আমাদের আনহেলদি ডায়েট আমরা যেগুলি করছি, ফাস্ট ফুড, হাই প্রোটিন ডায়েট, যেগুলো আনহেলদি ডায়েট যে আছে। তো এতে দেখা যাচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য অনেক সময় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে। তো অস্টিওপোরোসিস অবভিয়াসলি আছে, আর্থ্রাইটিসও আছে, সাথে এগুলি অ্যাডেড হচ্ছে। তো এগুলি থেকে প্রিভেন্ট করার জন্য এক্সরে করে জল জমেছে কি না, হাঁটুতে কি কন্ডিশন, অস্টিওপোরোসিস আছে কি না, সেগুলি ডায়াগনোজ করে ট্রিটমেন্টটা করতে লাগবে। ঠিক। নদিয়া থেকে যিনি ফোন করেছিলেন, আগে আপনার জানতে হবে যে হাঁটুতে ব্যথা কেন হচ্ছে। এটা অনেকগুলো কারণে হতে পারে, আগে জানতে হবে, ডায়াগনোসিস করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে তারপর আপনার চিকিৎসা হবে। এবং এই চিকিৎসা এখন আছে, হাঁটু ব্যথার চিকিৎসা খুব সহজেই হয়, কিন্তু গাফিলতি করে সেটাকে বাড়িয়ে ফেললে কিন্তু আপনি কষ্ট পাবেন। চলুন, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন আপনি? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। আমার পায়ে ব্যথা হয়, ইউরিক অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিড কতদিন ধরে আছে আপনার? ইউরিক অ্যাসিড এটা বছর ধরে চলছে। বছর 2-3 ধরে। আপনার বয়স কত? বয়স আমার 54 বছর। আচ্ছা, 2-3 বছর ইউরিক অ্যাসিডে ভুগছেন, ওষুধ খান ইউরিক অ্যাসিডের? খাচ্ছিলাম আর কি, দেখানোর পর মাঝে বন্ধ করে দিয়েছিলাম। ওকে, আপনার সমস্যা কি হয়, ব্যথা কোথায় হয়? ব্যথা ওই বুড়ো আঙুলে হয়, তার পাশের আঙুলে হয়। ওকে, হাতে পায়ে দুটোই হয় ব্যথা? শুধু পায়ে হয়। লাস্ট ইউরিক অ্যাসিড কবে? আচ্ছা, আপনি শেষবার ইউরিক অ্যাসিড কবে মেপেছিলেন এবং কত ছিল ডাক্তারবাবু জানতে চাইছেন? এটা আমি এই 26/9 মেপেছিলাম। 5.9 2.9 না, আপনার কথাটা শুনতে পাচ্ছি না আমরা, পয়েন্টটা কত? 9.9। আচ্ছা 9.9। আচ্ছা 26/9 মেপেছিলেন, 9.9। ঠিক আছে, ওকে। আপনি টিভিতে দেখুন এবার, স্যার বলছেন কি করতে হবে আপনাকে। দেখুন, ক্রিয়েটিনটা একটু আছে 1.58। 1.58। এইচ কত আছে আপনার? ওনার 54। ওকে, 1. ক্রিয়েটিন 1.58। ঠিক আছে, আপনি টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। দেখুন, ওনার যে সিমটমগুলো আছে, পায়ের আঙ্গুলে, প্রথম বুড়ো আঙ্গুলের নিচের দিকে ওনার ব্যথা হচ্ছে, এগুলি প্রপার ইউরিক অ্যাসিড আমাদের যখন প্রিসিপিটেট হয় জয়েন্টের মধ্যে, এগুলি জমা হতে থাকে, এগুলি থেকে ব্যথা স্টার্ট হয়। ওনার ইউরিক অ্যাসিড লেভেল আছে 9.9। আমাদের নর্মালি মেলসদের ইউরিক অ্যাসিড অ্যারাউন্ড 7 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। ক্রিয়েটিনিন ওনার আছে 1.5, ওনার নর্মালি আমাদের 1.2 1.3 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তো সবটা লেভেলই ওনার বাড়ছে। ওনার ডায়েট কন্ট্রোলে খুব ভালো থাকতে লাগবে। ডায়েটের মধ্যে আমাদের যে প্রোটিন ডায়েট আছে, অ্যানিম্যাল প্রোডাক্ট যেগুলো আছে, ধরুন 1 কেজি ওজনে বড় মাছ, মাংস, এগুলি থেকে আমাদের ইউরিক অ্যাসিডের প্রবণতাটা খুব বেশি বাড়ে। তো এগুলি ওনার অ্যাভয়েড করতে লাগবে ইন ডেইলি লাইফে। এছাড়াও ধরুন মুসুরি ডাল, ধরুন টমেটো, ধরুন ঢেঁড়স, পিছল জাতীয় যে খাবারগুলি আছে, যেগুলিতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা একটু বেশি থাকে, এগুলি ওনার অ্যাভয়েড করতে লাগবে লাইফ লং এর জন্য। কারণ ওনার ইউরিক অ্যাসিড জমা হয়ে ইভেন ওনার কিডনিতে প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে। আমাদের ইউরিক অ্যাসিডটা নর্মালি কিডনি দিয়ে শরীর থেকে বের হয়, তো কিডনিতে ওনার লেভেল বেড়ে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে কিডনিতেও ড্যামেজ হচ্ছে। তো ওনার খুব তাড়াতাড়ি একজন নেফ্রোলজিস্টকে দেখিয়ে কিডনির জন্য যা ট্রিটমেন্ট ওনার নিতে লাগবে, শুরু করতে লাগবে। এই খাবারগুলি ওনার অ্যাভয়েড করতে লাগবে, যেগুলির লিস্ট আমি বললাম এখন। আর ইউরিক অ্যাসিডের যা মেডিসিন উনি নিচ্ছেন, এটা নিলে যদি ইউরিক অ্যাসিডের লেভেল আমাদের নর্মালের নিচে চলে আসে, তাহলে এগুলো আস্তে আস্তে ওনার রিকভার হয়ে যায়। ওকে, যিনি বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন, ডাক্তারবাবু শুনলেন আপনাকে কি বলেছে। একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিন আপনি এই মুহূর্তে। আপনার কিডনিটাকে
ভালো রাখার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা জেনে নিন, এবং পাশাপাশি ইউরিক অ্যাসিডকে অ্যাভয়েড করার জন্য এই খাবারগুলো যেগুলো ডাক্তারবাবু না করলেন সেগুলোকে একদমই অ্যাভয়েড করতে হবে। আর কি কি করতে হবে সেগুলো অবশ্যই আরও যিনি নেফ্রোলজিস্ট যিনি উনি বলে দেবেন আপনাকে। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, দেখি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? যোগেন্দ্রনগর থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার যে বয়স 55, হ্যাঁ স্পন্ডিলাইটিস আমার 20 স্পন্ডিলাইটিস কতদিন ধরে? 20 বছর ধরে। 20 বছর, ওকে। হ্যাঁ আচ্ছা, ওষুধ তো চিকিৎসা করছি, দাঁড়ের কলার ওষুধ তো খাই, কোমরের আরো ভয় পাইছে, প্রচন্ড ব্যথা, ডান পাশাটা, ডান পাটা ঝিনঝিন ঝিনঝিন করে, গাছ থেকে গাড়ের ব্যথা, এই যে গাড়ের ডান থেকে মানে অবস্থা দিল বলছি না, এটা বুঝতে না। ওকে ওকে, আপনার বয়স কত এখন? বয়স 55। 55 বছর, 20 বছর ধরে ভুগছেন। ওকে, মাথা ঘোরায় আপনার? মাথা সবসময় ঘোরা না স্যার, মাথা ঘোরাচ্ছে না। এক্সরে করেছেন? না স্যার, এমনি মাথা ঘোরায় না। এক্সরে করেছেন? এক্সরে তো স্যার করেছি অনেকবার, যখন বেশি ব্যথা বাড়ে তখন এক্সরে করি। ওকে, অনেকে এক্সরে করি, করলে তারা দেয়, ওষুধ দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন। স্যার, ওনার যে প্রবলেমটা উনি বলছেন যে ওনার ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা থাকে, ডান পা ঝিঝি করছে, ডান হাত ঝিঝি করছে, স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইটিস অবভিয়াসলি ডক্টর ওনাকে ডায়াগনোসিস দিয়েছেন স্পন্ডিলাইটিস। 20 বছর ধরে ভুগছেন বলছেন। স্পন্ডিলাইটিসটা যখন আমরা মেনটেন না করি, মনে করুন ইনিশিয়াল স্টেজে আমার স্পন্ডিলাইটিস হলো, আমি এক্সারসাইজ করলাম, হেলদি ডায়েট মেনটেন করলাম, রিকভার হয়ে যায়। যারা এগুলি মেনটেন না করে, রেগুলার এক্সারসাইজ না করে, হেলদি ডায়েট মেনটেন না করে আমাদের স্পন্ডিলাইটিসের জন্য, যখন এটা বাড়তে থাকে স্পন্ডিলাইটিসটা, দেখেন নার্ভের সমস্যাগুলি স্টার্ট হয়, যেরকম ডান হাতে ঝিঝি ভাব, ডান পায়ে ঝিঝি ভাব। তখন আমাদের এখন ওনার একটা এমআরআই করা দরকার, দেখার জন্য নার্ভের উপর কতটুকু প্রেশার স্টার্ট হয়েছে। আচ্ছা, নার্ভের প্রেশারটার উপর ডিপেন্ড করে আমরা ফিজিওথেরাপি অনেক সময় প্রেসক্রাইব করে থাকি। ফিজিওথেরাপি নিলে ওই যে নার্ভের যে ইস্যুগুলি আছে এগুলি আস্তে আস্তে একটু কমের দিকে চলে আসে, প্লাস ওনার এক্সারসাইজ করে বাকিটা মেনটেন করতে লাগবে। ঠিক, মানে তাহলে এখন ওনাকে কি করতে হবে? ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ফিজিওথেরাপির প্রয়োজন হয় ফিজিওথেরাপি করতে হবে, ওষুধের প্রয়োজন হলে ওষুধ করতে হবে। বাকি যিনি ফোন করলেন যোগেন্দ্রনগর থেকে, আপনি চিকিৎসা আপনার কি হবে তা নির্ভর করবে আপনার এই মুহূর্তে ডায়াগনোসিস কি হবে তার উপর। স্যার, অনেক কিছু আমরা জানলাম আছে আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস সম্পর্কে, অনেক বন্ধুদেরই এই ব্যথাগুলো, এটা থেকেই বোঝা যায় আমাদের যে 18 কোটি মানুষ আমাদের ভারতবাসী। ইভেন আপনি দেখতে পারেন আজকে যতজন পেশেন্ট এসেছেন এর মধ্যে অ্যারাউন্ড 90% পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস আছে, সবাই নি জয়েন্টের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস। অসংখ্য ধন্যবাদ স্যার, সঙ্গে থাকার জন্য অনেক পরামর্শ দিলেন, আপনাকে চাইবো আবারও স্টুডিওতে। দর্শক বন্ধুরা, আমরা এই যে গাঁটে গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কোনো না কোনো হাড়ের সমস্যার জন্য হয়। ওষুধ তো খাবো, চিকিৎসকরা যেমনটা বলেন ওষুধ খেতে হবে বা চিকিৎসা করাতে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্যায়ামও কিন্তু করতে হবে। তাই এগুলো শুরুর আগে যদি আমরা ব্যায়াম করতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা সুস্থ থাকবো। চেষ্টা করবো আমরা সবাই ফিজিক্যাল এক্সারসাইজ করতে। আগামী বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যথা মুক্ত থাকুন। নমস্কার।